জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা ফের কার্যকর হওয়ার মাত্র কয়েকদিন আগে $25 বিলিয়ন বিশাল এক পারমাণবিক চুক্তি সই করল রাশিয়া ও ইরান। এই চুক্তির মূল লক্ষ্য হচ্ছে দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশে 4টি ছোট মডুলার রিয়্যাক্টর তৈরি করা। পশ্চিমা চাপ ও নিষেধাজ্ঞার মাঝে এমন পদক্ষেপ নিঃসন্দেহে একটি শক্ত বার্তা বহন করে। একদিকে ইরানের দীর্ঘমেয়াদী জ্বালানি কৌশল, অন্যদিকে রাশিয়ার মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা, দুদিক থেকেই এটি একটি গুরুত্বপূর্ণ চুক্তি। 2025 সালের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রাথমিক সমঝোতা হয়। পরে 24 সেপ্টেম্বর রোসাটমের প্রধান আলেক্সেই লিখাচেভ ও ইরানের উপরাষ্ট্রপতি ও পারমাণবিক কমিশনের প্রধান মোহাম্মদ ইসলামী আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করেন। আর 26 সেপ্টেম্বর মস্কোতে অনুষ্ঠিত অ্যাটম এক্সপো 2025-এ আরইপি কোম্পানি ও ইরান হরমোজ কোম্পানির মধ্যে কার্যকর চুক্তি হয়। এই প্রকল্পের আওতায় কুহস্তাক অঞ্চলে 500 হেক্টর জমির উপর 4টি রিয়্যাক্টর তৈরি হবে। প্রতিটির ক্ষমতা প্রায় 1255 মেগাওয়াট। মোট উৎপাদন ক্ষমতা হবে 5000 মেগাওয়াট। ইরান হরমোজ কোম্পানির প্রধান নাসের মানসুর শরীফুল জানিয়েছেন, 2031 সালের মধ্যে প্রথম ইউনিট চালু হবে। ইরানের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল 20,000 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন, যা ধাপে ধাপে অর্জন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই লক্ষ্য পূরণ হলে ইরান কেবল বিদ্যুৎ ঘাটতি মেটাবে না, বরং আঞ্চলিক পর্যায়ে প্রযুক্তিগত সক্ষমতার নতুন এক বার্তা দেবে। মধ্যপ্রাচ্যের তেল নির্ভর অর্থনীতিগুলো যেখানে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করছে, সেখানে ইরান পারমাণবিক শক্তিকে নিজের ভবিষ্যতের মূল চাবিকাঠি বানাতে চাইছে। ইরানের বিদ্যমান একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহরে অবস্থিত, যার ক্ষমতা মাত্র 1000 মেগাওয়াট। এটি জাতীয় বিদ্যুতের মাত্র 1% যোগান দেয়। অথচ ইরানের বার্ষিক গড় বিদ্যুৎ খরচ প্রায় 77,000 মেগাওয়াট। ফলে নতুন হরমোজ প্রকল্প সম্পন্ন হলে জাতীয় চাহিদার 11% পূরণ করা সম্ভব হবে। বুশেহর বিদ্যুৎ কেন্দ্র মূলত রাশিয়ার সহায়তায় নির্মিত হয়েছিল এবং 2011 সালে চালু হয়। এই কেন্দ্রটি ইরানের জ্বালানি খাতে একটি মাইলফলক হলেও এককভাবে তা দেশের বিশাল জ্বালানি সংকট সমাধানে যথেষ্ট নয়। সিরিক প্রকল্প শুরু হওয়ার মাধ্যমে ইরান কার্যত তার দ্বিতীয় পারমাণবিক যুগে প্রবেশ করছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পানি লবণমুক্তকরণেও ভূমিকা রাখে। একটি 1000 মেগাওয়াট রিয়্যাক্টর প্রতিদিন প্রায় 1 থেকে 1.5 লাখ মেগাওয়াট ঘণ্টা সমুদ্রের পানি বিশুদ্ধ করতে পারে। এর ফলে বছরে প্রায় 36 থেকে 55 মিলিয়ন ঘনমিটার পানি পাওয়া যায়। যদি ইরান 8000 মেগাওয়াট ক্ষমতা অর্জন করতে পারে, তবে বছরে প্রায় 440 মিলিয়ন ঘনমিটার পানি পাওয়া সম্ভব হবে, যা ইরানের মোট পানির চাহিদার 7%। জল সংকটে ভোগা একটি দেশের জন্য এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট মডুলার রিয়্যাক্টর বা এসএমআর হল তুলনামূলক আধুনিক প্রযুক্তি। এগুলো আকারে ছোট, দ্রুত নির্মাণযোগ্য, কম পানি ব্যবহার করে এবং ভেতরের অঞ্চলেও স্থাপন করা যায়। ইরানের মতো বিশাল ভূখণ্ড ও কম জনবহুল এলাকায় এসএমআর বিশেষভাবে কার্যকর হতে পারে। এছাড়া এই রিয়্যাক্টরগুলোর আরেকটি বৈশিষ্ট্য হল নিরাপত্তা ঝুঁকি তুলনামূলকভাবে কম। বড় আকারের কেন্দ্রগুলোতে যেমন হামলা বা দুর্ঘটনা ঘটলে ব্যাপক ক্ষতির ঝুঁকি থাকে, এসএমআর ক্ষেত্রে সে ঝুঁকি তুলনামূলক সীমিত। এজন্য যুদ্ধ বিধ্বস্ত বা ভূ রাজনৈতিকভাবে অস্থিতিশীল অঞ্চলে এগুলো বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে। রাশিয়া ইতিমধ্যে তুরস্ক, মিশর সহ বিভিন্ন দেশে এমন রিয়্যাক্টর তৈরি করছে। ইরান রাশিয়া চুক্তির প্রায় একই সময়ে তুরস্ক যুক্তরাষ্ট্রের সাথে একই ধরনের এসএমআর চুক্তি করেছে। ফলে বৈশ্বিকভাবে এই প্রযুক্তি নতুন প্রতিযোগিতা ও ভূ রাজনৈতিক ভারসাম্য তৈরি করছে। জুন 2025-এ ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধ হয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালালেও রাশিয়া নির্মিত বুশেহর কেন্দ্র অক্ষত ছিল। অনেক বিশ্লেষক মনে করেন,
মস্কোর সাথে তেল আবিবের সম্পর্কের কারণেই ইসরায়েল বুশেহরে হামলা করেনি। এ ঘটনা ইরানের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। যদি রাশিয়া কোনো প্রকল্পে সরাসরি জড়িত থাকে তবে সেটি আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির ভারসাম্যের অংশ হয়ে যায় এবং সেক্ষেত্রে আক্রমণের ঝুঁকি তুলনামূলক কমে যায়। নতুন সিরিক প্রকল্পে রাশিয়ার গভীর সম্পৃক্ততা ইরানের কাছে তাই এক ধরনের সুরক্ষা হিসেবে বিবেচিত। 28 সেপ্টেম্বর জাতিসংঘের স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় হয়ে পুরনো সব নিষেধাজ্ঞা আবার কার্যকর হয়। এর মধ্যে অস্ত্র, প্রযুক্তি ও অর্থনৈতিক লেনদেনের উপর কড়া বিধিনিষেধ রয়েছে। রাশিয়া ও চীন এই পদক্ষেপের বিরোধিতা করলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন তার সমর্থন করেছে। তবে এখানে একটি বড় পার্থক্য রয়েছে। 2006 সাল থেকে 2013 সালের নিষেধাজ্ঞার সময় রাশিয়া আন্তর্জাতিক চাপ মেনে ইরানের সাথে সহযোগিতা সীমিত করেছিল, কিন্তু এবার পরিস্থিতি আলাদা। রাশিয়া নিজেও পশ্চিমা নিষেধাজ্ঞায় আক্রান্ত, বিশেষত ইউক্রেন যুদ্ধের কারণে। ফলে মস্কো তেহরানের সাথে আরও ঘনিষ্ঠ হচ্ছে, অর্থাৎ নিষেধাজ্ঞা দুদেশকে বিচ্ছিন্ন না করে বরং আরও কাছাকাছি টেনে আনছে। রাশিয়ার জন্য এই চুক্তি মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তারের কৌশলের অংশ। রোসাটম সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ প্ল্যান্ট সহ সৌদি আরবের সাথে সহযোগিতা করছে। পারমাণবিক জ্বালানির মাধ্যমে রাশিয়া পশ্চিমা প্রযুক্তির বিকল্প সরবরাহ করছে, যা আঞ্চলিক দেশগুলোকে মস্কোর দিকে টানছে। ইরানের জন্য এই চুক্তি কেবল জ্বালানি সংকট মোকাবেলা নয়, বরং রাজনৈতিক প্রতিরোধের প্রতীক। পশ্চিমাদের চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার সাথে এভাবে অংশীদারিত্ব করা তেহরানের জন্য এক ধরনের কৌশলগত জয়। একই সঙ্গে এটি ইরানের প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, আমিরাত ও তুরস্কের জন্য নতুন এক বার্তা যে তেহরান জ্বালানি ক্ষেত্রে পিছিয়ে পড়তে চায় না। রাশিয়া ইরান পারমাণবিক চুক্তি শুধুমাত্র জ্বালানি প্রকল্প নয়, এটি নতুন বৈশ্বিক ক্ষমতার রাজনীতির প্রতিচ্ছবি। একদিকে ইরান 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের পথে এগোচ্ছে, অন্যদিকে রাশিয়া তার প্রযুক্তি ও ভূরাজনৈতিক প্রভাব বিস্তার করছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার প্রেক্ষাপটে এই চুক্তি পশ্চিমাদের জন্য স্পষ্ট এক বার্তা, বহুমেরু বিশ্বের বাস্তবতা এখন অনিবার্য। প্রিয় দর্শক, ইরানের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।